আপনারা দেখছেন আরজি চ্যানেল, এরপর দেখবেন নিউজ 24 সংবাদ। হামের উপসর্গ নিয়ে ছড়ল আরো 4 প্রাণ। সংক্রমণ রোধে কাল থেকে 30 উপজেলায় জরুরি টিকাদান শুরু। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। বিনিয়োগে বাধা কোথায়, ব্যবসায়ীদের কাছে শুনলেন প্রধানমন্ত্রী। চলমান সংকট অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, মন্তব্য অর্থমন্ত্রীর। এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 11 দলের বিক্ষোভ। ডক্টর ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি ফারনেজ জুই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে দেশের 2 জেলায় মারা গেছেন 4 শিশু। এর মধ্যে 3 জন রাজশাহীর এবং কুষ্টিয়ার 1 জন। এখনও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি অনেক শিশু। সংক্রমণের উচ্চ হার ঠেকাতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, 6 থেকে 59 মাস বয়সী দেশের সকল শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। উচ্চ সংক্রমণশীল হামের ভাইরাস আতঙ্কে এখন সারা দেশ। হামের জীবাণু নিয়ে সব বয়সের রোগীরাই হাসপাতালে আসছেন, তবে 6 মাস থেকে 5 বছরের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 50 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে সারা দেশ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, সারা দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত প্রায় 700 জন। এমন পরিস্থিতিতে সংক্রমণের হার বেশি এমন 18 জেলায় জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবানি ঈদের আগেই দেশের সব শিশুর জন্য এই টিকা নিশ্চিত করা হবে। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। প্রাথমিকভাবে 30 উপজেলার 12 লাখেরও বেশি শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনবে সরকার। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতে। এদের সাথে যারা আক্রান্ত পেশেন্ট, জ্বর অথবা যাদের মিজেল হয়েছে, তাদেরকে আমরা সাথে সাথে ভিটামিন এ খাওয়াই দিব। টিকা কার্যক্রমের উদ্বোধনের দিনে অন্তত 5 উপজেলায় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা সচিব পর্যায়ের কর্মকর্তারা। আর সারা দেশের টিকা কার্যক্রমের সার্বিক পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে থাকবেন প্রধানমন্ত্রী নিজে। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 11:30টায় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়েছে। প্রায় 3.5 ঘন্টা এই বৈঠক হয়। বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট মোকাবেলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি ফেরাতে সরকার গঠনের পর দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম সভায় অংশ নিয়ে ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন সরকার প্রধান। বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রৌফ চৌধুরী, এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা সহ শীর্ষ
শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বন্ধ কলকারখানা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। যে মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালানো যায়, সরকারি মিল কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলোকে কিভাবে আবার শুরু করা যায়। সুতরাং সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা কোথায় বাধা পাচ্ছেন, এগুলোর সমাধান প্রধানমন্ত্রী দ্রুত করতে চান বলে বৈঠকে জানান তারেক রহমান। এই তো বিনিয়োগ বান্ধব হওয়ার যে প্রক্রিয়া, সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ, আমদানি রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্র বন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক ডাকে দলটি। গুলশানে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় রাত 8:30টায়। সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ নির্বাচনের আগে গত 9 জানুয়ারি দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। এবারের বৈঠকে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া, সর্বশেষ রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। গণভোট অস্বীকার করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। আরো বলেন, গণভোট সংস্কার ইস্যুর সমাধান সংসদে না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনে যাবে 11 দল। এ সময় 11 দলের অন্যান্য নেতারা বলেন, সংস্কার এড়িয়ে গিয়ে যারা ফ্যাসিবাদের পথে হাঁটবে তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সমাবেশে দেশের জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন বক্তারা। গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। বিগত অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় করতে হবে। রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর 1:11 অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল 4:15টার পর 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তারা নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না। কিভাবে আগুন লেগেছে তা জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে নিহত আহতদের পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তিনি ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আরও জানান, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ে 2 লাখ টাকা করে দেবে। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এইখানে আসছি, এটা ভেঙে এখন দেখবো ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় ওটার ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, আমিও আছি, আমাদের পলিটিক্যাল নেত্রী আছেন। এর বাইরেও যদি কোনো দায়িত্ব পালন করতে হয় আপনারা দেখুন, আমরা দায়িত্ব পালন করবো। যদি কেউ দায়ী হয়ে থাকে আমরা এটা দেখবো, খতিয়ে দেখবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন।